নমস্কার, শুভ সন্ধ্যা। মাননীয়া অধ্যাপিকা দীপিকা মজুমদার মহাশয়া, সম্মানীয় অতিথিবৃন্দ, সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি সৌরদীপ অধিকারী মোদক ট্রেনার একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমাদের আজকের এই অনুষ্ঠান এক ঐতিহাসিক অনুভবের অনুরণন হতে চলেছে। আজ আমরা একত্র হয়েছি এমন এক বিষয় নিয়ে আলোচনা করতে, যা যুগ যুগ ধরে এমন এক আলোচনার সত্যিই দাবিদার ছিল। ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের অবদান। স্বাধীনতা মানেই কেবল ব্রিটিশ শাসনের অবসান নয়, বরং এক অন্তর্নিহিত আত্মজাগরণের সংগ্রাম। সেই সংগ্রামে আমাদের মাতৃসম নারীরা শুধু সহযাত্রী নয়, বরং বহু ক্ষেত্রে ছিলেন অগ্রদূত। বিপ্লব, সাহস, আত্মত্যাগ আর সুউচ্চ নেতৃত্বের প্রতীক। শ্রদ্ধেয়া অধ্যাপিকা দীপিকা মজুমদার মহাশয়া শুধুই একজন অধ্যাপিকা নন, তিনি একজন চিন্তাশীল গবেষিকা, সাহিত্যপ্রেমী, ভাষার সৌন্দর্যে অভিভূত একজন সংস্কৃতি সাধিকা। আবৃত্তি ও পাঠ তার পছন্দের বিষয়। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে তিনি তার সুন্দর উপস্থাপনা দিয়ে মুগ্ধ করেছেন সবাইকে। ম্যাক্স মুলার ভবন, কলকাতা ও পুনা, গেট ইনস্টিটিউট, মিউনিখ থেকে জার্মান ভাষা ও সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে তার একাডেমিক জীবন শুরু করে শিক্ষাদানে ও গবেষণায় নিজেকে সমর্পিত করেছেন। তিনি মুরলীধর গার্লস কলেজে তার অধ্যাপনার যাত্রা শুরু করেন এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও গবেষণায় যুক্ত রেখেছেন নিজেকে। এছাড়াও বর্তমানে তিনি সিকম স্কিলস ইউনিভার্সিটিতে রিসার্চ সুপারভাইজার হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন। তার মূল্যবান লেখা আমাদের বৌদ্ধিক চেতনাকে সমৃদ্ধ করে। শুধুমাত্র বিদ্যা চর্চা নয়, সংস্কৃতি পরিমণ্ডলেও তিনি এক দীপ্তিময়ী প্রতিভা। এইরকম একজন গুণী ব্যক্তিত্বকে আজ আমাদের মধ্যে পেয়ে আমরা সকলেই অত্যন্ত কৃতজ্ঞ এবং আন্তরিকভাবে আনন্দিত। সম্মাননীয়া অধ্যাপিকা দীপিকা মজুমদার মহাশয়াকে জানাই সশ্রদ্ধ অভিবাদন এবং প্রণাম। এখন ওনাকে অনুরোধ করছি এই মূল্যবান অনুষ্ঠান শুরু করার জন্য। ধন্যবাদ। ম্যাম মিউটটাকে ওপেন করুন। হ্যাঁ, নমস্কার, আমি আমার অনুষ্ঠান শুরু করছি। ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীদের ভূমিকা। সামনেই আমাদের স্বাধীনতা দিবস আসছে। আমাদের এই আলোচনা সবার কাছেই খুব যুক্তিপূর্ণ এবং সারবর্তাপূর্ণ বলে মনে হয়। আমি যদি বলি ব্রিটিশ শাসন, সে ব্রিটিশ শাসন শুরু হয়েছে 1757 সালের 23শে জুন নবাব সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ সেনাদের মধ্যে পলাশির যুদ্ধে ব্রিটিশ সেনাদের জয়লাভের পর থেকে। আর এই ব্রিটিশ শাসন ছিল 1947 সালের 15ই আগস্টের আগে পর্যন্ত। এই ব্রিটিশ শাসনের আমি দুটো ভাগ দেখতে পাই। 1757 সালের জুন মাস থেকে 1858 সাল পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন
আর 1858 থেকে ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার শাসন। ব্রিটিশ সরকার দ্বারা আরোপিত ভারতীয়দের ওপর নানা শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে ভারতীয়দের মধ্যে নানা অভিযোগ, অসন্তোষ ও ক্ষোভ সঞ্চিত হতে থাকে। অষ্টাদশ শতকের শেষার্ধ, পুরো ঊনবিংশ শতক এবং বিংশ শতকের প্রথমার্ধ ধরে ব্রিটিশ শাসন থেকে মুক্তি ও ভারতের স্বাধীনতার জন্য ভারতে সংগঠিত হয়েছিল নানা ধরনের আন্দোলন, প্রতিবাদ মিছিল, বিক্ষোভ প্রদর্শন ও সংগ্রাম, যেগুলিতে ভারতীয় পুরুষদের সঙ্গে সঙ্গে সমভাবে ভারতীয় নারীরাও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক নেতৃত্ব, সামরিক পটুত্ব ও সামাজিক সক্রিয়তার ক্ষেত্রে ভারতীয় নারীদের এই অবদান আমার মনে হয় এখনো সঠিকভাবে আলোচিত হয়নি। অনেকেই অবশ্য কয়েকজনের নাম জানেন, কিন্তু তৎকালীন ভারতের নানা সামাজিক বিধিনিষেধ, অত্যাচার, শোষণ ও নিয়মের বেড়াজাল ডিঙিয়ে অসংখ্য নারী যেভাবে লড়াইয়ে সামিল হয়েছেন, আত্মত্যাগ ও আত্মবিসর্জন করেছেন, তাদের অনেকেই অনালোচিত বা অল্প আলোচিত থেকে গেছেন। আমি ভারতীয় নারী স্বাধীনতা সংগ্রামীদের কয়েকজনের কথা বলছি। কেউ কেউ আমাদের পরিচিত, অনেকেই আবার নয়। আমি আমি এই যে আলোচনাটা করছি, এটা তাদের, যারা আমাদের স্বাধীনতা সংগ্রামী, তাদের জন্মের সময়ক্রম অনুসারে। প্রথমে আসি রানী ভেলু নাচিয়ার। তার জন্ম 1730 সালে। তিনি ছিলেন ভারতের শিবগঙ্গা এস্টেটের সাহসী রানী, তামিল ভাষায় যাকে বলা হয় ভীরা মাঙ্গাই বা বীর যোদ্ধা। ব্রিটিশ শাসকরা শিবগঙ্গা এস্টেটকে দখল করে তার স্বামীকে হত্যা করার পর তিনি তাদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন এবং তার এস্টেট পুনরুদ্ধার করেন। পরবর্তী 10 বছর ধরে তিনি তার এস্টেট শাসনও করেন এবং এই যুদ্ধকালীন সময়ে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রচুর গোলা বারুদ উড়িয়ে দেন। যুদ্ধে ব্যবহৃত সব রকম অস্ত্রশস্ত্রের প্রশিক্ষণ নেন, যেমন সিম্বালাম বা লাঠি চালনা, তীর চালনা, ঘোড়া চালনা, অসি চালনা ইত্যাদি। ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে লড়াই বা যুদ্ধের ক্ষেত্রে তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা। এরপর আমি আসি চিত্তুরের রানী চিন্নাম্মার কথায়, যার জন্ম 1778 সালে। 1824 সালে তার স্বামী ও তার পুত্রের মৃত্যু হয়। তিনি শিবলিঙ্গাপ্পাকে দত্তক নেন ও তাকে তার এস্টেটের উত্তরাধিকারী ঘোষণা করেন, কিন্তু ব্রিটিশ সরকার ডালহৌসির ডক্ট্রিন অফ ল্যাক্স নীতি অনুযায়ী তার রাজ্য দখল করতে চান। এই ডক্ট্রিন অফ ল্যাক্স নীতি কোনো রাজার নিজস্ব রক্তের সন্তানকে ছাড়া অন্য কাউকে হেয়ার বা উত্তরাধিকারী হিসেবে মানতে চাইতো না। প্রথম দিকে তিনি ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির সঙ্গে যুদ্ধ শুরু করে জয়লাভ করেন, পরে কিন্তু তিনি ব্রিটিশদের কাছে পরাজিত হন আর জেলবন্দী হন। কর্ণাটকে তাকে এখনো স্মরণ করা হয় আর বীরের মর্যাদা দেওয়া হয়। এখন এরপরে আমি আসছি 3 নম্বর
ভীমবাই হোলকার, জন্ম 1795 সাল। তিনি ছিলেন ইন্দোরের মহারাজা যশবন্ত রাওয়ের কন্যা। অকালে স্বামীকে ও বাবাকে হারান। ব্রিটিশরা তখন ইন্দোর দখলের পরিকল্পনা শুরু করছে। তা জানতে পারার পর তিনি বিধবার বেশ সরিয়ে ব্রিটিশদের সঙ্গে যুদ্ধের শপথ নেন। 1817 সালে তিনি ব্রিটিশ সেনাবাহিনীর কর্নেল ম্যালকমের সঙ্গে যুদ্ধে অসীম সাহসিকতা দেখান এবং তাকে পরাস্ত করেন। কিন্তু পরে তিনি কি করেন, মাহিদপুরের যুদ্ধে তরবারি ও বর্ষা হাতে 2500 অশ্বারোহী সৈন্যের একটি ব্রিগেডের নেতৃত্ব দেন। শেষ দিকে তিনি পরাজিত হন। আর তারপরে কি হয়, 1818 সালে মান্দাসৌর চুক্তির মাধ্যমে সমস্ত হোলকার অঞ্চল ব্রিটিশদের হাতে তাকে তুলে দিতে হয়। আর মহারানী ভীমবাই হোলকারকে গ্রেপ্তার করা হয় আর আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। এরপরে আসছি চতুর্থ, বেগম হজরত মহল, যার জন্ম 1820 সালে। তিনি ছিলেন মীর গোলাম হোসেনের কন্যা এবং আওধের নবাব ওয়াজেদ আলীর কনিষ্ঠা স্ত্রী। ব্রিটিশ শাসকরা 1956 সালে আওধকে ব্রিটিশ সাম্রাজ্যের সঙ্গে সংযুক্ত করে নেয় এবং ওয়াজেদ আলীকে কলকাতার ফোর্ট উইলিয়ামে নির্বাসনে পাঠায়। তখন বেগম হজরত তার পুত্র রমজান আলী বা ব্রিজিস কদরকে আওয়াধের নবাব বলে ঘোষণা করেন। বয়স তখন তার মাত্র 11 বছর। সে নাবালক হয় ব্রিজিস কদরের মা নিজেই রাজপ্রতিনিধি হিসেবে শাসন পরিচালনা করতে থাকেন, যা 1857 সাল থেকে 1858 সাল অর্থাৎ মাত্র 1 বছর চালিয়েছিল। শরাফ উদ দৌলা ছিলেন তার নায়েব বা প্রধানমন্ত্রী, আর জয়লাল সিং ছিলেন সেনাপতি। ব্রিটিশদের কাছে বশ্যতা স্বীকার না করে তিনি হজরত বাহিনী গঠন করে ব্রিটিশদের সঙ্গে লড়াই করতে থাকেন এবং লখনৌয়ের নিয়ন্ত্রণ ছিনিয়ে নেন। নানা সাহেব, তাতিয়া টোপি ইত্যাদিরা ছিলেন তার সঙ্গী। কিন্তু ব্রিটিশ শাসকরা অঞ্চলটি পুনরুদ্ধার করে নেয়। পরাজিত হয়ে তিনি নেপালে আশ্রয় নেন আর 1879 সালে নেপালের কাঠমান্ডুতে তার মৃত্যু হয়। এবারে 5 নম্বর, লক্ষ্মীবাই, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, জন্ম 1828 সাল। তিনি ঝাঁসির নবাব গঙ্গাধর রাওয়ের দ্বিতীয় স্ত্রী ছিলেন। নবাবের মৃত্যুর পর ডালহৌসি প্রবর্তিত ডক্ট্রিন অফ ল্যাপস নীতির ভিত্তিতে ব্রিটিশ সরকার ঝাঁসি অধিগ্রহণ করে, কারণ তার দত্তক পুত্র দামোদর রাওকে তারা উত্তরাধিকারী হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে। রানী লক্ষ্মীবাই ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ না করে অসীম সাহস ও বীরত্বের সঙ্গে ব্রিটিশ সেনাদের সঙ্গে লড়াই করেন। তবে তিনি যুদ্ধে হেরে যান, কালপিতে পলায়ন করেন। পরে তাতিয়া টোপের সাহায্যে গোয়ালিয়র দুর্গ তিনি দখল করে নেন। আরও পরে ব্রিটিশরা গোয়ালিয়র দুর্গটি পুনর্দখল করে। ব্রিটিশ সেনাদের সঙ্গে লড়াই করতে করতেই তার মৃত্যু হয়। এরপরে আসছি ভিকাজি কামা, জন্ম 1861 সাল। তিনি ছিলেন দাদাভাই নৌরোজি দ্বারা প্রভাবিত একজন দেশাত্মবোধী বিপ্লবী। ইউকে বা যুক্তরাজ্যে তিনি ভারতীয় যুবকদের অনুপ্রেরণাকারী ছিলেন। আর 1907 সালে জার্মানির স্টুটগার্ট শহরে
অনুষ্ঠিত আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে তিনি ভারতীয় পতাকা উত্তোলন করেন। বিদেশে ভারতীয় পতাকা উত্তোলনের একজন প্রতিকৃত হিসেবে তিনি স্মরণীয় হয়ে আছেন। তিনি ফ্রি ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন এবং তার রচিত বন্দে মাতরম পুস্তকে বিপ্লবী ধারণার প্রচার করেন। এছাড়াও দেশাত্মবোধ প্রচারের উদ্দেশ্যে তিনি মদনের তলোয়ার নামে একটি বই লেখেন। এবারে 7 নম্বর, কস্তুরবা গান্ধী, জন্ম 1869 সাল। তিনি ছিলেন জাতির জনক মহাত্মা গান্ধীর স্ত্রী। গান্ধীজি জেলে গেলে তিনি ব্রিটিশ বিরোধী ভারতীয় আন্দোলনগুলিকে সচল ও সজীব রাখেন। আইন অমান্য আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন, এজন্য তাকে কারাবরণ করতে হয়। রাজকোটে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলনে যুক্ত থাকার জন্যেও ব্রিটিশরা তাকে জেলবন্দি করেছিল। 8 নম্বর, মাতঙ্গিনী হাজরা, 1870। তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের একজন মহান বিপ্লবী নেত্রী। তিনি গান্ধী বুড়ি নামেও খ্যাত। ব্রিটিশ সরকারের লবণ আইন ভেঙে 1930 সালে তিনি ব্রিটিশদের হাতে বন্দী হন। তাছাড়াও চৌকিদার কর মকুবের দাবির প্রতিবাদ করেও তিনি 6 মাসের জন্য কারাবরণ করেন। ভারত ছাড়ো আন্দোলনের সময় মেদিনীপুর জেলার সব থানা ও অফিস দখলের কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। 1942 সালের 29শে সেপ্টেম্বরে আয়োজিত এই কর্মসূচি ছিল ব্রিটিশ সরকারকে উৎখাত করে স্বাধীন ভারত রাষ্ট্র গঠনের এক পদক্ষেপ। তমলুকে 6000 সমর্থকদের একটি মিছিলের নেতৃত্ব দিয়ে তিনি তমলুক থানা দখল করতে গেলে পুলিশ 144 ধারা জারি করে গুলি ছুড়তে শুরু করে। তিনি সকলকে পিছনে ফেলে দিয়ে দৃঢ় পদক্ষেপে এগোতে থাকেন। পুলিশ তাকে 3 বার গুলি করে, কপালে ও 2 হাতে। কপালে ও 2 হাতে গুলির ক্ষত নিয়ে তিনি এগিয়ে যান। শেষ পর্যন্ত ভারতীয় পতাকা হাতে বন্দে মাতরম স্লোগান দিতে দিতে তিনি মৃত্যুবরণ করেন। এরপর 9 নম্বর, সরলা দেবী চৌধুরানী। সরলা দেবী চৌধুরানী, জন্ম 1872 সাল। তিনি ছিলেন একজন লেখিকা, শিক্ষাবিদ, গায়িকা এবং রাজনৈতিক কর্মী। নারীর উন্নতি ও নারী শিক্ষা প্রসারের ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান আছে। তিনি ভারত মাতা নামে একটি গোপন সমাজ গঠন করেন এবং তার সাহায্যে বিভিন্ন স্বাধীনতা আন্দোলন পরিচালনা করেন। তাছাড়াও 1990 সালে তিনি ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন, যা হলো ভারতের প্রথম মহিলা সংগঠন। তিনি স্বদেশী দ্রব্য প্রচারের জন্য লক্ষ্মী ভাণ্ডার দোকান খোলেন, নারী শিক্ষা প্রসারের জন্য নারী শিক্ষা তহবিল চালু করেন এবং ভারতী পত্রিকা সম্পাদনা করেন। 10 নম্বর, সরোজিনী নাইডু, জন্ম 1879 সাল। 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর অনুগামী হয়ে তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। 1916 সালে নীল চাষীদের হয়ে তিনি চম্পারণ আন্দোলনের সঙ্গে যুক্ত হন। পরে মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানেও তিনি সঙ্গী ছিলেন। 1919 সালে তিনি হোম রুল লীগের রাষ্ট্রদূত হন। 1925 সালে হন জাতীয় কংগ্রেসের প্রথম নারী সভাপতি। তার ছিল অপরিসীম কবি প্রতিভা, যার স্বীকৃতি স্বরূপ তাকে
নাইটেঙ্গেল উপাধি দেওয়া হয়। ভারত কোকিলার নামেও তিনি খ্যাতি পেয়েছেন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনে যুক্ত থাকার জন্য তাকে কিন্তু ঘন ঘন ব্রিটিশরা কারারুদ্ধ করেছিল। এরপর আসছি 11 নম্বর, দুকড়িবালা দেবী, জন্ম 1887 সালে। এক সেকেন্ড। বিপিন বিহারী গাঙ্গুলির নেতৃত্বে 1914 সালে রডা কোম্পানির মাউজার পিস্তল ও তার কার্তুজের 50টি বাক্স লুট হয়ে যায়। তার ভাইপো নিবারণ ঘটকের মাধ্যমে দুকড়িবালা দেবীর কাছে কিছু অস্ত্র আসে। পুলিশ খবর পেয়ে যায়, আর 1917 সালে তার বাড়ি তল্লাশির পর তাকে অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়। তিনি পরাধীন ভারতের অস্ত্র আইনে দণ্ডিত প্রথম মহিলা। বীরভূমের মাসিমা নামে তিনি বিশেষভাবে পরিচিত। এরপর আসছি 12 নম্বর, ননিবালা দেবী, জন্ম 1888 সাল। তিনি ছিলেন বিপ্লবী অরবিন্দ চ্যাটার্জির পিসিমা। 16 বছর বয়সে বিধবা হয়ে প্রথমে বাপের বাড়ি আসেন, কিন্তু সেখানে কণামাত্র সম্মান বা গুরুত্ব না থাকায় তিনি আরিয়াদহ রামকৃষ্ণ মিশনে চলে যান এবং সশস্ত্র বিপ্লবে যোগদানের মনস্থ করেন। তার ভাইপো অমরেন্দ্র চ্যাটার্জির বাড়িতে তিনি আসেন আর ভাইপোর কাছে স্বদেশ মন্ত্রে দীক্ষা নেন। চন্দননগর, রিষড়া ইত্যাদি স্থানে তিনি গৃহকর্ত্রী হিসেবে ঘর ভাড়া দিয়ে বিপ্লবীদের আশ্রয় দিতেন। তারা যাতে পুলিশের কাছে না ধরা পড়ে, নির্বিঘ্নে স্বদেশী কাজ চালিয়ে যেতে পারে, তার জন্য নানাভাবে তাদের সাহায্য করেছেন। ব্রিটিশ পুলিশ কলকাতায় শ্রমজীবী সমবায় হানা দিলে অমরেন্দ্র পালিয়ে যান, কিন্তু বিপ্লবী রামচন্দ্র মজুমদার ধরা পড়েন। রামচন্দ্রের পিস্তল কোথায় আছে তা জানার জন্য কুলীন ব্রাহ্মণ বিধবা ননিবালা দেবী ভারতের স্বাধীনতার মঞ্চে সধবা সেজে যে অভিনয় করেন তা অতুলনীয়। শাখা সিঁদুর পরে রামচন্দ্রের স্ত্রী সেজে জেলে গিয়ে জেনে আসেন পিস্তলের অবস্থানের খবর। বিধবাদের জন্য নির্দিষ্ট সাদা থান আর নিরাভরণ থাকার বিধান ছেড়ে তিনি মাথায় সিঁদুর ও লাল রঙের শাড়ি পরে গয়নাগাঠি গায়ে দিয়ে অন্যের স্ত্রী সাজার যে দুঃসাহস দেখিয়েছিলেন এবং যেভাবে দেশমাতৃকার সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন তা আজকের যুগেও দুর্লভ। পিস্তলের খবর জানার পর পুলিশের হাত থেকে বাঁচার জন্য তিনি বন্ধুর দাদা প্রবোধচন্দ্র মিত্রের সঙ্গে পেশোয়া চলে যান। যেতে বাধ্য হন কারণ ওই সময় চন্দননগরে তার বাড়ি থেকে তার বাবা সূর্যকান্ত ব্যানার্জিকে পুলিশ ঘন ঘন জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাতে থাকে। চন্দননগরে থাকা তাই তার পক্ষে নিরাপদ ছিল না। তবে তৎকালীন যুগে পরপুরুষের সঙ্গে ঘর ছাড়ার অর্থ ছিল সমাজের শত্রু হওয়া। সমাজকে পাত্তা না দিয়ে দেশের জন্য দেশপ্রেমের ব্রত পালন করে গেছেন। গোপন সূত্রে খবর পেয়ে 15 দিন পর পুলিশ তাকে পেশোয়া থেকে ধরে ও বন্দি করে। তখন তিনি 3 দিনের কলেরা রোগী। স্ট্রেচারে করে তাকে হাজতে আনা হয়। হাজতে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট জিতেন বন্দ্যোপাধ্যায় তাকে জেরা করেন ও বিপ্লবীদের কলা কৌশল বের করার জন্য তার উপর অপরিসীম অত্যাচার করা হয়। লঙ্কা বেটে তার যৌনাঙ্গে ঢেলে দেওয়া হয়। যন্ত্রণায় ছটফট করেছেন
বারবার সংজ্ঞা হারিয়েছেন, কিন্তু তিনি মুখ খোলেননি। সংজ্ঞাহীন অবস্থায় ননিবালাকে কলকাতার প্রেসিডেন্সি জেলে আনা হয়। কলকাতা এসে তিনি তার উপর অমানবিক পুলিশি অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে খাওয়া দাওয়া বন্ধ করে দেন। পুলিশ তাকে খাওয়ানোর চেষ্টায় ব্যর্থ হয়। পুলিশ তাকে জিজ্ঞাসা করে কি করলে তিনি খাবার খাবেন। উত্তরে তিনি বলেন যে বাগবাজারে সারদা মায়ের বাড়ি রেখে দিলে তিনি খাওয়া শুরু করবেন। তাকে লিখিত দরখাস্ত দিতে বলা হয়। সেই মতো তিনি দরখাস্তও জমা দেন জেল সুপার গোল্ডির কাছে। গোল্ডি তার সামনেই সেটি কুচি কুচি করে ছিঁড়ে দেন। তখন রাগে অগ্নিশর্মা হয়ে তিনি গোল্ডিকে সপাটে গালে চড় মারেন। ৩ নম্বর রেগুলেশন অনুযায়ী তিনি তখন প্রেসিডেন্সি জেলে রাজবন্দী বা স্টেট প্রিজনার হিসেবে ছিলেন। তিনি ছিলেন বাংলার প্রথম মহিলা রাজবন্দী। ৩ বছর পর জেল মুক্ত হয়ে তিনি পৈতৃক বাড়িতে ফিরে আসেন, কিন্তু সেখানে তার ঠাঁই মেলেনি। তার বিরুদ্ধে যে অনেক অভিযোগ, বিধবা হয়েও পরস্ত্রী সাজা, পরপুরুষের সঙ্গে পেশোয়া যাওয়া, পরপুরুষের সঙ্গে এক ঘরে থাকা, শেষ পর্যন্ত তিনি থাকতেন হুগলির এক কুঁড়ে ঘরে, অর্থাৎ আত্মীয় স্বজন বিচ্ছিন্ন হয়ে একাকী নিঃসঙ্গ অবস্থায় সুতো কেটে বা রান্নার কাজ করে দিন কাটাতে বাধ্য হন। তার এই নীরব আত্মবলিদানের কাহিনী ইতিহাসের পাতাতেই রয়ে গেছে। আমরা তাকে স্যালুট জানাই। এবার ১৩ নম্বর বিজয়লক্ষ্মী পণ্ডিত, জন্ম ১৯০০ সাল, আমরা ১৮০০ সাল পেরিয়ে এলাম। বিজয়লক্ষ্মী পণ্ডিত ছিলেন ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনের অন্যতম নেত্রী। ব্রিটিশ বিরোধিতার জন্য তিনি জেলে গেছেন ১৯৩১ থেকে ১৯৩৩ সালের মধ্যে ১৮ মাস, ১৯৪০ সালে ৬ মাস, আর এছাড়াও উনি ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় ছিলেন ১৯৪০, ১৯৪২ দু ক্ষেত্রেই। ১৯৩৬ সালে তিনি কানপুর থেকে জয়লাভ করে সংসদ সদস্য হন, আর পরে তিনি কিছুটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বা প্রশাসনিক কাজেও যুক্ত হন। আর স্বাধীনতার পর তিনি বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ১৮৫৩ থেকে ৫৪ সালে জাতিসংঘের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন, আর ১৯৬২ থেকে ৬৪ সালে তিনি মহারাষ্ট্রের গভর্নর হন। এবার আসছি ১৪ নম্বর মীরা আর্য, জন্ম ১৯০২। মীরা আর্য ছিলেন আইএনএর সদস্য, আইএনএ বা ভারতীয় জাতীয় বাহিনী, এবং আইএনএর রানী ঝাঁসি রেজিমেন্টের অন্যতম সক্রিয় অংশগ্রহণকারী। ব্রিটিশ শাসকের উচ্চপদস্থ অফিসার শ্রীকান্ত রঞ্জন রায়ের সঙ্গে তার বিবাহ হয়। মীরার সঙ্গে আইএনএর যোগ জানার পর শ্রীকান্ত রঞ্জন রায় নেতাজিকে হত্যার পরিকল্পনা করেন। মীরা ছুরির কোপে তার স্বামীকে হত্যা করেন এবং নেতাজির জীবন রক্ষা করেন। এজন্য ব্রিটিশ সরকার তাকে যাবজ্জীবন আন্দামান জেলে বন্দী করে। তার উপর নির্মম অত্যাচার হয়। নেতাজির সম্পর্কে তথ্য প্রদান করলে তাকে জামিন দেওয়ার লোভ দেখানো হয়। তিনি রাজি না হয়, তার স্তন কেটে নেওয়া হয়। ভারত স্বাধীন হলে তিনি মুক্ত হন, কিন্তু কোনো সরকারি সাহায্য
বা সরকারি পেনশন তিনি নেননি। ফুল বিক্রি করে তিনি জীবিকা নির্বাহ করেছেন। এরপর আসি 15 নম্বর, লতিকা ঘোষ, জন্ম 1902 সাল। তিনি ছিলেন কবি মনমোহন ঘোষের কন্যা। লরেটো স্কুলের ছাত্রী, পরে অক্সফোর্ড থেকে বিলিট রিসার্চ ডিগ্রি পান, কিন্তু তার আসল পরিচয় হলো স্বদেশপ্রীতি, ভারতীয়ত্ব ও ভারতীয় জাতীয়তাবাদ। এজন্য তাকে বেথুন কলেজের অধ্যাপক পদ থেকে বঞ্চিত করা হয়। তিনি পরবর্তীকালে গোপনে রাজনৈতিক কাজ করতেন এবং মহিলাদের ভারতীয় স্বাধীনতার জন্য রাজনৈতিক আন্দোলনে উদ্বুদ্ধ করতেন। তিনি চিত্তরঞ্জন সেবা সদনে যুক্ত হয়ে জুনিয়র নার্সিং ও ধাত্রী কাজের জন্য মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। ডাক্তাররা ক্লাস করাতেন আর লতিকা ঘোষ ছাত্রীদের ইংরেজিতে রিপোর্ট লেখা শেখাতেন, আর সেই সঙ্গে গোপনে শেখাতেন দেশাত্মবোধ উদ্বোধনের মন্ত্র। নেতাজি সুভাষচন্দ্র বোসের দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি 1928 সালে চট্টগ্রাম মহিলা রাষ্ট্রীয় সংঘ স্থাপন করেন। তার মা প্রভাবতী দেবী ছিলেন এর প্রেসিডেন্ট, আর ননদ বিভাবতী দেবী ছিলেন ভাইস প্রেসিডেন্ট, আর তিনি নিজে ছিলেন সম্পাদক বা সেক্রেটারি। তার উৎসাহে এবং তাকে দেখে অনেক বাঙালি মহিলা এর সঙ্গে যুক্ত হন। লাল পাড় সহ সবুজ রঙের শাড়ি ছিল তার স্বেচ্ছাসেবকদের পোশাক। তিনি এই বাহিনীকে পরিচালনা করতেন। পরাধীন ভারতে এই সংস্থাটি মহিলাদেরকে রাজনৈতিক আন্দোলনে যুক্ত করার ক্ষেত্রে সর্বপ্রথম হিসেবে কৃতিত্বের দাবি রাখে। 1928 সালে সেন্ট সাইমন কমিশন বয়কট করার জন্য ওয়েলিংটন স্কোয়ারে অনুষ্ঠিত কংগ্রেসের সভায় তার নেতৃত্বে ও পরিচালনায় লাল সবুজ পোশাক ভূষিত তার বাহিনীর মহিলাদের উপস্থিতি ও শপথ গ্রহণ দেখে অনেকে মুগ্ধ হন। ওই সময় নিখিল ভারত কংগ্রেসের সমাবেশে তার নেতৃত্বে তার নারী বাহিনী মিলিটারি কায়দায় পুরুষদের সঙ্গে মার্চ করতে করতে সভায় প্রবেশ করে। নারী শক্তির এইরূপ সাহসী প্রকাশ উপস্থিত সকলকেই চমৎকৃত করে। তিনি গান্ধীজির অসহযোগ সত্যাগ্রহ ও স্বদেশী আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে ভারতের স্বাধীনতা লাভ ও স্বশাসন আনার জন্য ভারতীয় নারীদের ক্ষমতায়ন ও মর্যাদা বৃদ্ধির প্রয়োজন, আর এজন্য চাই নারীদের মধ্যে শিক্ষার বিস্তার। তিনি তাই নারীদের মধ্যে একদিকে দেশাত্মবোধের শিক্ষা দেন এবং অন্যদিকে অক্ষর পরিচয়, আত্মরক্ষা, নার্সিং, ফার্স্ট এড, মাতৃত্বকালীন যত্ন ইত্যাদি বিষয়েও নারীদের সচেতন ও স্বাবলম্বী হওয়ার পথ দেখান। সুখ ও শান্তির জীবন ছেড়ে নিজে যেমন অস্ত্র হাতে লড়াই করেছেন, তেমনি অন্য মহিলাদের অনুপ্রেরণা প্রদান করেছেন পূর্ণভাবে দেশমাতৃকার সেবা করার জন্য। আচ্ছা, তারপরে আসছেন কল্যাণী দাস একটু পরে আসবে, সরি। তারপরে আসবেন কল্যাণী দাস। তার জন্ম 1907 সাল, আর তার ছোট বোন বীণা দাস, যদিও তিনি একটু জুনিয়র, তাকে আমি একসঙ্গে বলছি কারণ দুই বোন একসঙ্গে বললে সুবিধা হয়, অর্থাৎ 16 আর 17।
তাদের পিতা ছিলেন বেণী মাধব দাস। তিনি কটকের রাভেনশা কলেজে হেডমাস্টার মশাই ছিলেন, কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রাম, ব্রিটিশ বিরোধী মনোভাব ও স্বদেশী কাজে যুক্ত থাকার জন্য তাকে কটক থেকে কৃষ্ণনগর স্কুলে বদলি করা হয়। কল্যাণী ও বীণা দুই বোনই অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত হন, আর জাতীয়তাবাদী রাজনৈতিক পরিবেশে পালিত হওয়ার কারণে ছোট থেকেই তারা জাতীয়তাবাদী মনোভাবাপন্ন ছিলেন। কল্যাণী দাস বিপ্লবী যুগান্তর দলে যোগ দেন। কংগ্রেসের সঙ্গেও তার সখ্যতা ছিল। কলেজ ছাত্রী থাকাকালীন তিনি ছাত্রী সঙ্গে ছিলেন, সেখানে সক্রিয় ছিলেন। তার মা সরলা দাসের মতোই তিনি সংগঠন শক্তির অধিকারী ছিলেন এবং মেয়েদের মধ্যে স্বাধীনতা সংগ্রামের মনোভাব সঞ্চারের চেষ্টা করেছেন। তিনি নিজে সাঁতার, সাইকেল চড়া ও ফার্স্ট এড শিখেছিলেন। লাঠি খেলা ও ছোড়া খেলাও আয়ত্ত করেন আর মেয়েদের এগুলি শেখান। তিনি ডালহৌসির বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনে যোগ দেন। এজন্য তাকে কারারুদ্ধ করা হয়। 1938 সালে নির্মলেন্দু দাসের সঙ্গে তার বিবাহ হয়। তারপর তিনি বোম্বাই চলে যান, কিন্তু 1942 সালে তিনি মুম্বাই থেকে ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দেন। ধরা পড়েন, তাকে কয়েক মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কারামুক্তির পর তিনি সেবামূলক কাজে ব্রতী হন। কলকাতার 50-এর মন্বন্তরে দুর্ভিক্ষ পীড়িত ও আর্তদের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন। সব শেষে জীবন অধ্যায় নামে একটি আত্মজীবনী লেখেন, আর 1983 সালে তার মৃত্যু হয়। দিদি কল্যাণী দাসের মতো পরাধীনতা গ্লানি বোন বীণা দাসকেও পীড়া দিত। তিনি যুগান্তর দল, কংগ্রেস দল, বেঙ্গল ভলেন্টিয়ার কর্পাস, বেঙ্গল রেভলিউশনারি দল ইত্যাদিতে সক্রিয় ভূমিকা পালন করেন। সাইমন কমিশন বয়কট আন্দোলনেও তিনি যুক্ত ছিলেন, আর ব্রিটিশ বিরোধী সশস্ত্র সংগ্রামেরও নেতৃত্ব দান করেছেন। 1932 সালে কলকাতা সিনেট হলে বীণা দাস গভর্নর স্ট্যানলি জ্যাকসনের মাথায় গুলি করেন। কানের পাশ দিয়ে গুলি বেরিয়ে যাওয়ায় স্ট্যানলি বেঁচে যান, কিন্তু বীণা দাস ধরা পড়েন। ব্রিটিশ সরকার তার সাহস দেখে চিন্তিত হয়ে যায়। বিচারে তার 9 বছরের কারাদণ্ড হয়, কিন্তু শত অত্যাচারে ও সংগঠনের কোনো খবর তারা বার করতে পারেনি। বিচারের সময় বীণা বলেন যে স্ট্যানলি বা তার স্ত্রীর বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই, কিন্তু তিনি মনে করেন যে 300 মিলিয়ন ভারতীয়দের ওপর ব্রিটিশ সরকার যে দমন পীড়ন ও অত্যাচার চালিয়ে যাচ্ছে, স্ট্যানলি ছিলেন তার প্রতিনিধি, তাই তিনি স্ট্যানলিকে গুলি করেছেন। 1947 সালে দেশপ্রেমিক যতীন ভৌমিকের সাথে তার বিয়ে হয়। নোয়াখালী দাঙ্গার পর তিনি পীড়িতদের সেবায় আত্মনিয়োগ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তার প্রভাব তার মধ্যে রাজনীতি বিমুখতা ও রাজনীতি বিচ্ছিন্নতার মনোভাব সৃষ্টি করে। স্বামীর মৃত্যুর পর তা আরো বৃদ্ধি পায়। তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান, আর 1986 সালে ডিসেম্বরে হরিদ্বারের গঙ্গার ঘাটে এক অজ্ঞাত পরিচয় বয়স্কার মৃতদেহ ভেসে ওঠে। পরে জানা যায়
যে তিনি হলেন বিপ্লবী বীণা দাস। তাকে আগেই সরকারি পেনশনের প্রস্তাব করা হয়েছিল, কিন্তু তিনি তা নিতে অস্বীকার করেন। শেষ বয়সে তিনি শৃঙ্খলা ঝংকার নামে তার আত্মজীবনী লেখেন। আচ্ছা, এবার আমি আসছি 18 নম্বর সুচেতা কৃপালিনী। তার জন্ম অবশ্য বীণা দাসের একটু আগে। বীণা দাস 1911 আর সুচেতা কৃপালিনী হচ্ছেন 1908, কিন্তু বীণা দাসকে আগে দিদির সঙ্গে বলে দিলাম। সুচেতা কৃপালিনী তিনি 1940 সালে ব্রিটিশদের বিরুদ্ধে ব্যক্তিগত সত্যাগ্রহ আন্দোলনে যোগ দেন। একই সময়ে তিনি ভারতীয় মহিলা কংগ্রেস গঠন করেন আর 1942 সালে আন্ডারগ্রাউন্ড ভলান্টিয়ার্স ফোর্স প্রতিষ্ঠা করেন, যেখানে মহিলাদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হতো। তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি বিধান পরিষদে নির্বাচিত হন। উত্তরপ্রদেশের কানপুর বিধানসভা থেকেও তিনি নির্বাচিত হয়েছেন, বিধানসভার সদস্য পদ পেয়েছেন এবং 1960 থেকে 63 পর্যন্ত উত্তরপ্রদেশের শ্রম, সমষ্টি উন্নয়ন ও শিল্প দপ্তরের মন্ত্রী ছিলেন। আর 63 সালে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন এবং তিনি হলেন প্রথম ভারতীয় মহিলা মুখ্যমন্ত্রী। তাছাড়াও তিনি প্রথম সংবিধান রচনা কমিটির একজন সদস্য ছিলেন। এবার 19 নম্বর অরুণা আসফ আলী, জন্ম 1909। তিনি ছিলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন সৈনিক ও একজন সমাজকর্মী। লবণ সত্যাগ্রহের সময় তিনি শান্তিপূর্ণ জনপ্রতিবাদে অংশ নেন এবং পরে গ্রেপ্তার বরণ করেন। স্বদেশ প্রেম জাগরণের উদ্দেশ্যে তিনি ইনকলাব পত্রিকা প্রকাশ করেন। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দেন। আন্দোলনটিকে তিনি দিশাহীন হতে কখনোই দেননি। 1942 সালে বম্বের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে তিনি ভারতীয় তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেন। স্বাধীন ভারতে তিনি দিল্লির প্রথম মেয়র হন 1958 সালে। আন্তঃরাষ্ট্রীয় বোঝাপড়ার ক্ষেত্রে তার অসামান্য অবদানের জন্য 1991 সালে জওহরলাল নেহেরু পুরস্কার পান। এছাড়াও তিনি পদ্মবিভূষণ উপাধি পান, ভারতরত্ন এবং লেনিন পিস প্রাইজও পান। 1998 সালে তিনি দিল্লির প্রথম মেয়র হন। প্রীতিলতা ওয়াদ্দেদার 20 নম্বর। তিনি ছিলেন সূর্য সেনের দ্বারা বিপ্লবী মন্ত্রে দীক্ষিত। তিনি অনুশীলন সমিতি ও দীপালি সংঘের সক্রিয় সদস্য ছিলেন। তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সঙ্গে যুক্ত ছিলেন। চট্টগ্রামের মহাপরিদর্শক মিস্টার হেগকে হত্যার পরিকল্পনা করা হয়, তিনি যুক্ত ছিলেন, কিন্তু ভুলবশত মিস্টার হেগের বদলে অন্য 2 ব্যক্তিকে হত্যা করা হয়। 1932 সালে 15 জনের পাহাড়তলি ইউরোপীয় ক্লাব আক্রমণেও তিনি নেতৃত্ব দেন। সেখানে 1 জন মারা যান আর 11 জন আহত হন। গ্রেপ্তার এড়ানোর জন্য তিনি নিজে পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন। তিনি হলেন বাংলার প্রথম নারী শহীদ। এবার 21 নম্বর কল্পনা দত্ত, জন্ম 1911। কল্পনা দত্ত তার জন্ম ছিল চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা শ্রীরামপুর গ্রাম। তিনি চট্টগ্রাম জেলা থেকে 1929 সালে ম্যাট্রিক পাশ করেন। কলকাতার বেথুন কলেজের বিজ্ঞান বিভাগে ভর্তি হন। সেখানে পড়ার সময় ছাত্রী সংঘে যোগ দেন আর ছাত্রী সংঘের বিপ্লবী কাজকর্মের সঙ্গে যুক্ত হন। বীণা দাস, প্রীতিলতা ওয়াদ্দেদার ইত্যাদিরা তার সঙ্গী ছিলেন। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও সশস্ত্র স্বাধীনতা
যুদ্ধ। অনুশীলন সমিতি আর সূর্য সেনের ভারতীয় রেভলিউশনারি আর্মির চট্টগ্রাম শাখার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি একবার প্রীতিলতাকে নিয়ে সূর্য সেনের সঙ্গে দেখা করতে গেলে কারাবন্দী হন, তবে প্রমাণের অভাবে 1 মাস পরে রেহাই পান। কলকাতা থেকে কিছুদিন পর তিনি চট্টগ্রাম যান, সঙ্গে যায় অনেক বিস্ফোরক। তিনি বোমা বাঁধতে শেখেন, গেরিলা দলে যোগ দেন এবং বিপ্লবীদের সাজা থেকে বাঁচানোর জন্য নানা সাহসী পদক্ষেপ গ্রহণ করেন। কোর্ট ও জেলা চত্বরে ডিনামাইট দিয়ে বিস্ফোরণ ঘটান যাতে বিপ্লবীরা পালাতে পারে। গোপনে গান কঠোরও তৈরি করেন। ভারতে মুক্তি সংগ্রামের সঙ্গে তার যোগ আছে বলে পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাকে গৃহবন্দী করে রাখে। গৃহবন্দী অবস্থায় লুকিয়ে লুকিয়েও তিনি স্বদেশী কাজ করতে থাকেন, কিন্তু অসুবিধা হওয়ায় পরে তিনি পুরুষ কর্মীদের সঙ্গেই বাইরে থাকতেন। 1931 সালের সেপ্টেম্বর মাসে সূর্য সেন কল্পনা ও প্রীতিলতাকে ইউরোপীয় ক্লাব আক্রমণের দায়িত্ব দেন। আগের দিন পুরুষ বেশে জায়গাটি সমীক্ষা করতে গিয়ে কল্পনা ধরা পড়ে যান। কিছুদিন জেলবন্দি ছিলেন। জেলে বসেই তিনি জানতে পারেন পাহাড়তলি ক্লাবের অপারেশনের কথা আর প্রীতিলতার আত্মহত্যার কথা। অল্পদিন পর তিনি জামিন পান এবং আত্মগোপন করে থাকতে বাধ্য হন। 1933 সালে তার গোপন ডেরায় পুলিশ হানা দেয়। সূর্য সেনের গ্রেপ্তারি হয়, সূর্য সেনকে গ্রেপ্তার করা হয়, কিন্তু কল্পনা পালিয়ে যান। ওই সময়ই তিনি কদিন পর ধরা পড়েন। এরপর সূর্য সেনের ফাঁসি হয় আর কল্পনার হয় 9 বছরের কারাদণ্ড। 1939 সালে কারামুক্তির পর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন। আর 1943 সালে কমিউনিস্ট পার্টির সম্পাদক পুরাণচাঁদ যোশীর সঙ্গে তার বিবাহ হয়। তিনি আবার ব্রিটিশ বিরোধী আন্দোলনে যোগ দেন। কমিউনিস্ট পার্টির কৃষক ও নারী ফ্রন্টকে উজ্জীবিত করেন, পুলিশের সঙ্গে লড়াই করেন এবং পরবর্তীকালে তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ রাশিয়ান ল্যাঙ্গুয়েজের সাধারণ সম্পাদক হন। 1973 আর 1976 সালে তিনি চট্টগ্রাম যান। চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণকারীদের স্মৃতিকথা নামে একটি বই লেখেন। 1995 সালে দিল্লিতে তার মৃত্যু হয়। আচ্ছা, এবারে আসছি ক্যাপ্টেন লক্ষ্মী সেওগল, সাইগল বা সেওগল। জন্ম 1914, এটা হচ্ছে 22 নম্বর। তিনি ছিলেন একজন ডাক্তার, সমাজকর্মী ও স্বাধীনতা সংগ্রামী। ভারতীয় সেনা বা আইএনএর একজন ক্যাপ্টেন। আইএনএর মহিলা রেজিমেন্ট বা ঝাঁসির রানী রেজিমেন্টের নেতৃত্বের জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস নিজে তাকে পছন্দ করেছিলেন। এই রেজিমেন্টের সাহায্যে তিনি মহিলাদের যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে বার্মায় বন্দী করে। স্বাধীনতা প্রাপ্তির পর তার মুক্তি ঘটে। 1981 সালে তিনি অল ইন্ডিয়া ডেমোক্রেটিক উইমেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। 1984 সালে শিখ বিরোধী দাঙ্গার পর তিনি কানপুরে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধারের জন্য কাজ করেন। ওই সালে আবার ভোপাল গ্যাস ট্র্যাজেডির পর
তিনি ভূপালে একটি মেডিকেল টিমের নেতৃত্ব দেন। পরে তিনি রাজ্যসভার সদস্য হিসেবেও মনোনীত হন। এবার 23 নম্বর, রানী গাইদিনলিউ, জন্ম 1915 সাল। তিনি ছিলেন একজন নাগা আধ্যাত্মিক ও রাজনৈতিক নেত্রী, যিনি ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দেন। তার চাচাতো ভাইপো জাদোনাংকে ব্রিটিশরা হত্যা করলে তিনি ব্রিটিশ বিরোধী এরকা আন্দোলন বা নাগা ধর্মীয় আন্দোলন শুরু করেন। 1932 সালে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার যাবজ্জীবন জেল হয়। ভারত স্বাধীন হওয়ার পর তিনি মুক্তি পান। 1982 সালে স্বাধীন ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি দেয়। তাছাড়াও 1972 সালে পান তাম্রপত্র মুক্তিযোদ্ধা পুরস্কার, আর 1983 সালে পান বিবেকানন্দ সেবা পুরস্কার। এবার আসছি 24 নম্বর, শান্তি ঘোষ, আর 25 নম্বর সুনীতি চৌধুরী। শান্তি ঘোষের জন্ম সময় 1916 সাল, আর সুনীতি চৌধুরী পরের বছর 1917 সাল। শান্তি ঘোষ ছিলেন সশস্ত্র সংগ্রামী স্বাধীনতা যোদ্ধা। পিতা দেবেন্দ্রনাথ ঘোষ ছিলেন কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের দর্শনের অধ্যাপক ও স্বদেশী মনোভাবাপন্ন ব্যক্তি। তিনি কুমিল্লার ফয়জুন্নেসা স্কুলে আর পরে কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে পড়াশুনো করেন, আর বাবার কাছে ছোট্ট থেকে দেশাত্মবোধক গান শিখতেন। তিনি ফয়জুন্নেসা স্কুলের ছাত্রী হিসেবে সরোজিনী নাইডুর সভায় দেশাত্মবোধক গান করে সবার নজরে আসেন। তিনি বিপ্লবী সংগঠন ছাত্রী সংঘে যোগ দেন। সুনীতি চৌধুরীও একইভাবে ছাত্রী সংঘের সদস্য হয়েছিলেন। তিনি তরবারি ও আগ্নেয়াস্ত্র নিয়ে আত্মরক্ষার প্রশিক্ষণ নেন এবং তা অন্য নারীদের মধ্যেও সঞ্চারিত করার উদ্দেশ্যে তাদের নানা প্রশিক্ষণ দিতেন। সুনীতি চৌধুরীও ফয়জুন্নেসা স্কুলে পড়াশোনা করেন, আর তার ছোটবেলায় আইন অমান্য আন্দোলন চলাকালীন পুলিশের লাঠিচার্জ দেখে তার মনে বিদ্রোহের ঝড় ওঠে, আর তিনি উল্লাসকরের জীবন কাহিনী দ্বারাও প্রভাবিত হন। সুতরাং লাঠি ছোড়া চালানো শেখেন, আর গ্রাম থেকে 12 মাইল দূরে ময়নামতি পাহাড়ে গিয়ে বীরেন্দ্র ভট্টাচার্যের কাছে পিস্তল বা রিভলভার চালানো শেখেন। ছাত্রী সংঘের নারী সদস্যদের তিনি লাঠি, তরবারি ও ছোড়া খেলা শেখাতেন। 1931 সালে ক্রিসমাসের আগে শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট চার্লস জিওফ্রে বাকলার স্টিভেন্সকে ক্যান্ডি ও চকোলেট দেওয়ার আছিলায় এবং স্কুলের সাঁতার প্রদর্শনীর জন্য দরখাস্ত দেওয়ার নামে তার অফিসে ঢুকে তাদের শালের নিচে রাখা পিস্তল থেকে তাকে গুলি করেন। তার বুকে গুলি লাগে, তার মৃত্যু হয়। বাড়ির পাহারাদার তাদের ধরে ফেলেন। গালাগালি ও মারের পর মার জোটে। উভয়েই ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন, কিন্তু স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী বলে তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। শান্তিকে 2য় আর সুনীতিকে 3য় শ্রেণীর কয়েদির মর্যাদা
দেওয়া হয়। তাদের ভাগ্যে জোটে অপমান, অত্যাচার ও প্রহার পুলিশের দিক থেকে। আর অন্যদিকে ভারতীয়দের কাছে তারা দুজনেই জাতীয় বীর মর্যাদায় ভূষিত হন। তাদের স্যালুট জানানোর জন্য রাস্তায় মানুষের ঢল নামে আর বন্দে মাতরম ধ্বনি উঠতে থাকে। গান্ধীজির হস্তক্ষেপে 7 বছর পর তাদের কারামুক্তি হয়। উভয় জাতীয়তাবাদী মর্যাদায় ভূষিত হলেও উভয়ের পরিবারকেই তাদের কাজের ফলাফল ভুগতে হয়। কারামুক্তির পর শান্তি ঘোষ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হন, কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুক্ত থাকেন। কমিউনিস্ট দলে যোগ দেন। চিত্তরঞ্জন দাসের সঙ্গে তার বিবাহ হয়। 1952 থেকে 62 এবং 67 থেকে 68 তিনি বিধান পরিষদ এবং 62 থেকে 67 তিনি পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য ছিলেন। অরুণ বর্ণী নামে তিনি একটি আত্মজীবনী লেখেন। সুনীতির বাবার পেনশন পুলিশ বন্ধ করে দেয়। বিনা বিচারে 2 ভাইকে বন্দি করে রাখে। তাদের উপর অকথ্য অত্যাচার চলে। পরিবার দারিদ্র ও উপবাসে দিন কাটাতে বাধ্য হয়। পুষ্টির অভাবে অসুস্থ হয়ে তার ছোট ভাই মারা যান, কিন্তু সুনীতি তার বৈপ্লবিক কাজকর্মকে, নিজের বৈপ্লবিক সত্তাকে বজায় রেখে মনের জোরে পড়াশুনো করেন। আশুতোষ কলেজ এবং বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি পাশ করে আইএসসি পাশ করে ক্যাম্পবেল মেডিকেল স্কুল থেকে মেডিসিন ও সার্জারিতে এলএমএস করেন এবং কলকাতা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ট্রেড ইউনিয়ন নেতা ও ভাইয়ের বন্ধু প্রদ্যোৎ কুমার ঘোষের সঙ্গে তার বিবাহ হয়। ডাক্তার সুনীতি অনেক গরিবের সেবা করেন। 1951-52 সালে কংগ্রেস দল তাকে নির্বাচনে অংশ নিতে বলে, কিন্তু তিনি রাজি হননি। 1989 সালে শান্তি ঘোষ আর সুনীতি চৌধুরী উভয়েরই মৃত্যু হয়। শান্তি আর সুনীতি দুজনেই স্কুলের কলম ফেলে অস্ত্র হাতে লড়াই করেছেন, দেশ সেবা করেছেন, জনকল্যাণের সঙ্গেও যুক্ত থেকেছেন। তাদের প্রতি শ্রদ্ধা ও নমস্কার। সব শেষ আমি বলবো 26 নম্বর, উষা মেহতা। তিনি ছিলেন একজন গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী। ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি ভূগর্ভস্থ কংগ্রেস রেডিওকে সংগঠিত করেন এবং একজন সম্প্রচারক হিসেবে কয়েকজন স্বাধীনতা সংগ্রামীর বার্তা জনগণের কাছে পৌঁছে দেন। পরে ব্রিটিশরা এই রেডিওর অবস্থান শনাক্ত করে এবং তাকে গ্রেফতার করে। ফলে এই রেডিও সম্প্রসারণের অবসান ঘটে। 1998 সালে স্বাধীন ভারত সরকার তাকে পদ্মভূষণ উপাধি প্রদান করে। আমরা অষ্টাদশ ও ঊনবিংশ শতক ধরে ভারত তথা বাংলার নারীদের নানা রকম শৃঙ্খল ও নিয়মের বেড়াজালে বন্দি দশা আর শোষণের গল্প জানি। বন্দি দশা শোষণের মধ্যেই তাদের সারা জীবন কাটাতে হতো। বাড়ির বউরা ছিলেন সংসারের পরগাছা, আর বিধবারা ছিলেন জঞ্জাল। বাড়ির বউয়েরা স্বামী, শ্বশুর, শাশুড়ির কথা শুনে চলতেন, আর বিধবাদের শোভা ছিল সাদা থান এবং বৈশিষ্ট্য ছিল নিরলঙ্কার থাকা ও একাদশীর উপবাস পালন। সমাজের কোণঠাসা এইসব মহিলারা ব্রিটিশ শক্তির বিরুদ্ধে দেশমাতৃকা শৃঙ্খলা মোচনের জন্য
মুক্তি সংগ্রামে যোগ দিয়ে যেভাবে দেশসেবা করেছেন, অত্যাচার অপমান সহ্য করেছেন, নেতৃত্ব দিয়েছেন, অস্ত্র ধারণ করেছেন, প্রাণ বিসর্জন দিয়েছেন ও প্রত্যক্ষভাবে যুদ্ধ করেছেন, তা অবশ্যই স্মরণযোগ্য। আমি এখানে অল্প কয়েকজন 26 জনের কথা লিখলাম, আরো অনেকের কথাই বাদ রয়ে গেল, কিন্তু তাদের সকলের অবদান আমাদের আজকের স্বাধীন ভারত গঠন করেছে। আজকের এই স্বাধীন ভারতে এদের কথা আমরা যেন না ভুলি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।